যদি তুহিন সাহেব এমপি হয়, মন্ত্রী হবে, আর মন্ত্রী হলে এই দাঁড়ি পড়ে টাকা কামাই করিয়া শোধ করবে, কি ঠিক কিনা? তবে আমরা এবার হয়েছি জোট। আমরা এইবার নীলফামারী 2 আসনের মানুষ হয়েছি জোট। কয়জন মিলিয়া? 11 জন। এই 11 জন আমরা জোট হয়েছি। আর 12 তারিখে দিব ভোট। এদিকে শুনতেছি তুহিন সাহেব করা বেড়েছে যে ভোট আমরা প্রশাসন দিয়া যেভাবে হোক, হাসিনা যেভাবে করছে সেই কৌশল আমরা এবার নেব। কিন্তু তুহিন সাহেব আপনি জানেন না, আমাদের যে দল 11 দলের যে দল, রক্ত দেওয়া দল, আবু সাইদের দল, মুগ্ধের দল, আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, পাটপাড়ি চিটারি করার জন্য নয়। আমরা নমিনেশন দিয়েছি আল ফারুককে। সেন্টারে তোমরা টু শব্দ করতে পারবে না। আমরা দেব পাহারা, 11 দল দেবে পাহারা। এই দলের 2টা যোদ্ধা আছে, একটা আছে ছাত্র শিবির, একটা আছে জুলাই, ঠিক কিনা? তাই আপনারা 12 তারিখে সকালবেলা গোসল করে 2 রাকাত ফরজ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আপনারা নিয়াত করে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমি আজকে দেখলাম রাজশাহীতে বিএনপি 2 জন বিশাল নেতা এই আমাদের 11 দলের জোটের অবস্থা দেখিয়া দুধ দিয়া গাও ধুইয়া জামাতে যোগদান করেছে। তাহলে কথায় বলে, যদি বসছে মাগের শেষ, ধন্য রাজার পূর্ণ দেশ। তারা কেন দুধ দিয়া গাও ধুইল? ওরা বুঝতে পেরেছে 11 দল ক্ষমতায় আসতেছে, ইনসাফ কায়েম হবে, সব কায়েম হবে। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল মজিদ শাহকে। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। ভোটচোরদের বিরুদ্ধে, ভোটচোরদের বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার প্রদীপ পাল, হোমিও চিকিৎসক। আমি ওনাকে সংক্ষেপে 2টি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। 11 নং সোনারায় ইউনিয়ন কর্তৃক আয়োজিত 11 দলীয় জোটের নীলফামারী 2 আসনের সম্মানিত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাই সহ সবার প্রতি রইল আমার 12 তারিখের নির্বাচনী বিজয়ের শুভেচ্ছা। সংগ্রামী ভাইয়েরা আমার, ফারুক ভাইয়ের পোস্টারে লেখা আছে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। আর কারো পোস্টারে এইরকম সৎ সাহসিকতার কথা লেখা আছে কিনা আমার জানা নাই। আমরা 71 অনেকে দেখেছি, কিন্তু 5ই আগস্ট দেখিনি। এই বাংলাদেশ আবারও ছাত্রছাত্রীদের মহান যুদ্ধের দেশকে আবারও একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। তাই প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনদের প্রতি আমার বিশেষ আকর্ষণ। তোমরা এগিয়ে যাবে দুর্বার গতিতে, কেউ জমিয়ে রাখতে পারবে না। তোমাদের যে মহৎ উদ্যোগ, সেটা 12 তারিখে সফল হবে। আমরা আবারও একটা নতুন বাংলাদেশের নাগরিক হব। সংগ্রামী ভাইরা আমার, একটি মহল বিভিন্ন ধরনের উস্কানি মানুষের মন ভাঙ্গার কথা বলে বেড়াচ্ছে। কোনো লাভ হবে না এই তরুণদের মাঝে। তাদের চুরি ছাড়া আর কোনো পথ নাই। আমরা চাই পরিবর্তন, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর অনেক দল দেখেছি যারা বিগত দিনে শাসক ছিলেন, তারা মানুষকে উন্নয়নের বদলে কি দিয়েছে? দিয়েছে শুধু মানুষের নামে জ্বালা যন্ত্রণা। আর যদি 10 দল ছাড়া এখন বাকি অন্য দল যদি বলে পরিবর্তন, তাহলে তারা নেশার জগতে বাস করে। আজকে 17 বছর আগে এই দেশে কি হয়েছে
তা কি আমরা সবাই ভুলে গিয়েছি? আবারও 17 বছর পর আপনাদের মুখে শুনি পরিবর্তন, লজ্জা নাই? একমাত্র এই দলের জোট ছাড়া পরিবর্তন সম্ভব নয়। যেহেতু এই দল কোনোদিন রাষ্ট্র পরিচালনায় আসেনি, তাই আমরা দেখতে চাই এরা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। আমাদের ফারুক ভাইয়ের বাসা নীলফামারী সদরে, সে এই সদরের কৃতি সন্তান, তার একটা ঠিকানা আছে। বাবাও একজন আইনজীবী ছিলেন, আমরা সবাই জানি, চিনি। তিনিও একজন সৎ ব্যক্তি ছিলেন। আমি তার আত্মার শান্তি প্রার্থনা করছি। 12 তারিখে বিপুল ভোটে জয়যুক্ত হলে আমরা নির্দিষ্ট বাসভবনে আপামর জনতা কাজের জন্য সেখানে যেতে পারবো, কোনো বাধা সেখানে থাকবে না। তাকে খুঁজতেও হবে না নীলফামারীতে বাসা কোথায়, কারণ সে হঠাৎ করে নীলফামারীতে এসে নেতৃত্ব দিচ্ছেন না। তিনি বংশগত ভাবে এই নীলফামারী সদর উপজেলার মাটি এবং মানুষের কীর্তি সন্তান। মার্কা আছে সনাতনী ভাইরা আমার, এটা গল্প নয়, কাউকে খুশি করার জন্য আমি বলছি না। আপনারা আমার কথাগুলো বিচার করবেন, মাথায় রাখবেন, ভুল হলে আমাকে মাফ করবেন, সঠিক হলে আমারটাকে সাড়া দিবেন। পূর্বের কথাগুলো বাদ দিলাম। 5ই আগস্টের পর দেশে যে হইচই শুরু হলো, একমাত্র সনাতনী রক্ষা পেয়েছে জামাতের কর্মীদের জন্য। যেখানে হিন্দুদের উপর আক্রমণ হওয়ার কথা ছিল বাংলাদেশ জুড়ে, সেখানে জীবন দিয়ে পাশে ছিলেন একমাত্র জামায়াত কর্মী। হিন্দুদেরকে তারা ভালোবাসে, তার প্রমাণ আছে। প্রতিটি মন্দিরে ওনারা পাহারা দিয়েছেন। আমাদের সোনার ইউনিয়নে যিনি নেতৃত্ব দিয়েছেন, প্রতিটি হিন্দু গ্রামে এই জামায়াতের লোকজন পাহারা দিয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেটা সম্ভব হয়েছে মোস্তফা চেয়ারম্যানের নেতৃত্বে। আমি কি ভুল বলছি নাকি দালালি করছি? সংগ্রামী সনাতনী ভাইরা আমার, জামাত দলটি একটি মানবপ্রেমিক দল। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবের দয়া করে এইজন সেইজন সেবী ঈশ্বর। এইগুলি দল, এইগুলি কথা একমাত্র জামাতের মাঝে আছে। জামাত হলে হিন্দুরা পূজা উলুধ্বনি দিতে পারবে না, অনেকের ধারণা বাজে কথা, যেগুলো আমি এখানে বলতে পারবো না। যারা এসব কথা বলে বেড়াচ্ছে তাদের মুখে কি শোভা পাচ্ছে না, লজ্জা হচ্ছে না? 17 বছর কথা মানুষ এখনো ভুলে নাই। 17 বছর আগে যে হয়েছিল বাংলাদেশের মানুষের এখনো মনে আছে। এবার নির্বাচন জয়যুক্ত হওয়ার পর আমরা বিশেষ করে সোনা ইউনিয়নে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা কর্মী ছাড়া পুজো করব সম্ভব, এটা একমাত্র জামায়াতের কারণে। এটা আমরা এবার দেখাবো সেই চিত্র জামায়াত পারে কিনা। তাই সনাতনী ভাইদেরকে বলবো, আমরা বিভেদ, মনের দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে ছাড়বো। এখন আমাদের দেওয়ার পালা, আগে দেব, তারপরে দেখবো কি হয়। আর কোন সনাতনী ভাই যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন, সমস্যা নাই। বিভিন্ন জায়গায় হিন্দুরা এমপি নির্বাচন করেছে দাঁড়িপাল্লা থেকে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হোক গরিব মেহনতি মানুষের, সকল স্তরের মানুষের জয় হোক। ধন্যবাদ ভাইকে। সবাই একটা তালিতে হাতে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের একবারে শেষ পর্যায়ে এসেছি। এই পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী সদর উপজেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দেশ বরেণ্য মুফাসসির কোরআন মুফতি নাজমুল হুদা ভাই। ওনাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আপনারা কেমন আছেন? এই বাংলাদেশ জামাত ইসলামী সোনারা ইউনিয়নের আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি, আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাই, উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং উপজেলা জেলা জামাতের নেতৃবৃন্দ, ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা দীর্ঘ 17 বছর পর এভাবে প্রকাশ্যে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে, দাঁড়িপাল্লার নামে, জামাত ইসলামীর নামে আমরা বিশাল জনসভার আয়োজন করতে পেরেছি। তাতে আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি হয়েছে হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। হাত নামায় সকলে বলছি আলহামদুলিল্লাহ।
দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমি আমিরে জামাতের কথা স্মরণ করেই আমি আমার কথা শেষ করতে যাচ্ছি। 5 আগস্টের পর আমিরে জামাত ঢাকেশ্বরী মন্দিরে গেছেন। যাওয়ার পরে উনি বলেছেন যে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এটা আমাদের পরিচয় নয়, আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। বলেন ঠিক না বেঠিক? উনি বলেছেন একটা হিন্দু তার হাত কাটা গেলে রক্ত বের হয়, একজন মুসলিম তার হাত কাটা গেলে রক্ত বের হয়। অ্যাডভোকেট আল ফারুক ভাইয়ের একটা বক্তব্য আমার খুব মনে পড়ে। উনি বলেছেন যে 5 আগস্টের পর আমরা হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছি। আপনারা বলবেন যে আমরা ভোটের জন্য পাহারা দিয়েছি, যে না, এর আগে হিন্দুদের বাড়িঘর পূজা মণ্ডপে কারা হামলা করেছে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা খুব ভালো করেই জানেন। এই 54 বছর যারা দেশ শাসন করেছে, যখন যেই দল ক্ষমতায় ছিল সেই সরকারি দলের লোকজনই হামলা করেছে। বলুন ঠিক না বেঠিক? অ্যাডভোকেট আল ফারুক ভাই বলেছেন আমরা পাহারা দিয়েছি এই জন্য যাতে করে অন্য কেউ হামলা করে আমাদের উপরে দোষ না চাপান, আমরা এই জন্য পাহারা দিয়েছি। বলুন ঠিক না বেঠিক? তাই আসুন, আমিরে জামাত বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, আপনার সন্তানের চাকরির জন্য পিয়নের চাকরিতে 20 থেকে 25 লক্ষ টাকা লাগে, আপনার সন্তানের চাকরির জন্য 1 টাকা লাগবে না। বলুন ঠিক না বেঠিক? আমিরে জামাত আরো ঘোষণা দিয়েছেন যে আপনার সন্তান মাতৃকালীন সময় একটা মা ভাতা পাবে, সন্তানটাও বিনা চিকিৎসা 5 বছর বিনা খরচে চিকিৎসা পাবে, এবং যাদের বয়স 60-এর উপরে গেছে এদেরও বিনা টাকায় চিকিৎসা করা হবে। বলুন ঠিক না বেঠিক? তাই আমি বলতে চাই, আমরা সব দেখেছি বারবার, দাড়িপাল্লা এইবার কোন ভাড়াটিয়া এনে নীলফামারীর মানুষকে মফিজ বানাবে, ওই দিন শেষ হয়ে গেছে। বলুন ঠিক না বেঠিক? অতএব আগামী 12 তারিখ বাংলাদেশ বিনির্মাণে যার যতটুকু শক্তি আছে সেই শক্তিকে প্রয়োগ করে সেন্টারের ভোট সেন্টারেই গড়ে দাড়িপাল্লার বিজয় আনতে চাই। এই দাড়িপাল্লার বিজয় আনতে হলে আরো রক্তের প্রয়োজন আছে, জীবনের প্রয়োজন আছে। কারো হুমকি ধুমকিকে আমরা ভয় পাই না। দরকার হলে আমরা নিজেরাই শহীদ হয়ে যাব, সন্তানকে এতিম করব, স্ত্রীকে বিধবা করব, সেন্টার ছাড়বো না। কারা কারা ছাড়বো না? 2 হাত ধরে আল্লাহ তাআলা কথা বলেন। আলহামদুলিল্লাহ, আগামী দিন দেখা হবে, কথা হবে। আরো বক্তারা আছেন, আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আগামী দিন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর বিজয়, 11 দলের বিজয়, দাড়িপাল্লা মার্কার বিজয় কামনা করে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। ধন্যবাদ নাজমুল হুদা ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী সদর উপজেলা অন্যতম শুরা সদস্য মাওলানা মোকাররম হোসেন সাইদি। মাওলানা মোকাররম হোসেন সাইদি হুজুরকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নীলফামারী 2 আসনের প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আইনজীবী, আমাদের একান্ত আপনজন জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইয়ের দাড়িপাল্লা প্রতীকে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের প্রধান অতিথি, আমাদের প্রার্থী, অন্যান্য 11 দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার একান্ত আপনজনেরা, আমি কয়েকটি কথা বলবো। রাত গভীর হয়ে গেছে, প্রধান অতিথির আরো একটা প্রোগ্রাম আছে। এই আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর হলো। 3টা বছর 3টা পরিবার আমাদের দেশটাকে শাসন করেছে। কি বলেন আপনারা? তারা আমাদেরকে উপহার দিয়েছে মানুষ হত্যা। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে উপহার দিয়েছে চাঁদাবাজি।
তারা আমাদেরকে উপহার দিয়েছে জবরদখল, তারা আমাদেরকে উপহার দিয়েছে নারী ধর্ষণ। আবারও এগুলো চালু থাক, আপনারা কি চান? আমাদের প্রতিপক্ষ বন্ধুরা ফ্যামিলি কার্ড দিয়ে বেড়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? জনগণ বলতেছে ফ্যামিলি কার্ড চাই না, চাঁদাবাজি করবেন না সেই গ্যারান্টি কার্ড দেন। আর কথা বলেন ঠিক কিনা? তারপরে জনগণ বলছে ফ্যামিলি কার্ড চাই না, নিজের দলে 1.5 বছরের মধ্যে প্রায় 217 জন মানুষ খুন করলেন, দিবালোকে পাথর দিয়ে মানুষ খুন করলেন। গত পরশু দিনে জামাতের এক উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করলেন। আমাদের মা বোনদেরকে হেনস্থা করছেন। আপনারা আর মানুষ খুন করবেন না সেই গ্যারান্টি জনগণকে দেন। আমাদের প্রতিপক্ষ নীলফামারীতে এসেছেন, এই বিগত 15, 16, 17টি বছর আপনারা নীলফামারী থেকে তাকে দেখেছেন। তার খালা 3-3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার খালু প্রেসিডেন্ট ছিলেন। উনি আগামীতে নাকি মন্ত্রী হবেন। নীলফামারীতে বিগত দিনে বিএনপির শাসন আমলে 5 পয়সার কোন কাজ তুহিনের মাধ্যমে হয়েছে এরকম কেউ বলতে পারবে? এটা আমাদের সাথে প্রতারণা, কথা বলেন ঠিক কিনা? আমাদের তারেক জিয়া ভাইজান বলছে ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চিপি ধরবে, অথচ 45 জন ঋণ খেলাপিকে উনি মনোনয়ন দিয়েছেন। আপনি দুর্নীতির টুটি চেপে ধরবেন, আর 45 জন ব্যাংক ডাকাতকে আপনি এমপির মনোনয়ন দিয়া দেশের জাতির সাথে জনগণের সাথে প্রতারণা করছেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দগণ, এরপরে চাঁদাবাজির অপরাধে 10,000 নেতা কর্মীকে উনি দল থেকে বহিষ্কার করছিলেন। বহিষ্কার করার পরে দেখে যে দলে আর কোনো নেতা কর্মী নাই। শেষে নিরুপায় হয়ে ওই চাঁদাবাজদেরকে আবার দলে ভিড়াইছে, কথা বলেন ঠিক কিনা? শেষ কথা যেটা বলতে চাই, আর কোন চোর ক্ষমতায় আসুক আপনারা কি দেখতে চান? আর কোন চাঁদাবাজ ক্ষমতায় আসুক আপনারা কি দেখতে চান? আর কোন মানুষের রক্তে দেশের মাটি রঞ্জিত হোক আপনারা কি দেখতে চান? যদি না চান, এদেশের জনগণের নিরাপদ ঠিকানা হলো বাংলাদেশ জামাত ইসলামী। এদেশের আওয়ামী লীগের ভাইদের নিরাপদ ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী। এদেশের অমুসলিম ভাইদের নিরাপদ ঠিকানা হলো বাংলাদেশ জামাত ইসলামী। সেজন্য আগামী ফেব্রুয়ারির 12 তারিখে আপনার মূল্যবান দায় বাংলাদেশ জামাত ইসলামীর দাড়ি পাল্লা মার্কায় আপনার মূল্যবান দায় দিয়ে নীলফামারীর 2 আসনে সৎ যোগ্য মানুষ অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, যিনি আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে থাকবেন। আমরা নীলফামারীতে গেলে আমরা তাকে পাবো। আমাদের মূল্যবান দায় আমাদের একান্ত আপনজন আল ফারুক অ্যাডভোকেট আব্দুল লতিফ ভাইকে দেওয়ার আহ্বান রেখে 12 তারিখে রেজাল্ট নেওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করব ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, দাঁড়িপাল্লার বিজয় কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অমুসলিম ভাইদের জন্য আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মোকাররম হোসেন সাইদি হুজুরকে। সত্যের সেনানীরা নেবে না বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ ধরে যার জন্য বসে আছেন, আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি, নীলফামারী আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, আসন্ন নির্বাচনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। মার্কা
সোনারায় অন্ধকারে রামগঞ্জে লক্ষ্মী চাপে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জামাত ইসলামী এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস এবি পার্টি সহ 11 দলীয় ঐক্য জোটের আহ্বানে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, নীলফামারী থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবস্থিত ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আদাব। আপনারা অনেকক্ষণ ধরে কথা শুনছেন, তাই না? বিরক্ত হয়েছেন? এখনো হন নাই? আচ্ছা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আমার কথার শেষ অংশটুকু শুধু বলবো। নীলফামারীর রাস্তাঘাট অন্য জেলা শহরের রাস্তাঘাটের সাথে কখনো তুলনা করছেন? না। আমি বাংলাদেশের অন্তপক্ষে 30-40টা জেলা শহর ঘুরছি, এমন একটা জেলা শহর পাই নাই যে জেলা শহরে কমপক্ষে 2-3টা আইল্যান্ড ওয়ালা রাস্তা নাই, পাইনি আমি। প্রত্যেকটা জেলা শহরে 2-3টা আইল্যান্ড ওয়ালা রাস্তা আছে। নীলফামারী একমাত্র জেলা শহর সম্ভবত, কারণ 30-40টার বাইরে আরো 2-1টা জেলা শহর আছে, সম্ভবত একমাত্র জেলা শহর যে জেলা শহরে একটা মাত্র রাস্তা, আর সেটাও আবার আইল্যান্ড সহ নয়, আইল্যান্ড ছাড়া। আইল্যান্ড বলতে মাঝখানে যে ডিভাইডার থাকে সেটা, এরকম জেলা শহর পাইনি আমি। একমাত্র জেলা শহর নীলফামারী, তার সাথে অন্য কোনো জেলা শহরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা নাই, সরাসরি রাস্তা কোনো জেলা শহরের সাথে নাই। নীলফামারীর পশ্চিম পাশে পঞ্চগড় এবং ঠাকুরগাঁ জেলা, আর পূর্ব পাশে লালমনিরহাট আর কুড়িগ্রাম জেলা, তাই না? এই 5টা জেলাকে যদি আমরা কানেক্টেড করতে চাই রাস্তা দিয়া, ন্যাশনাল হাইওয়ে দিয়ে যদি কানেক্টেড করতে চাই, তাহলে আমাদেরকে 3টা ব্রিজ তৈরি করা লাগবে। তিস্তার উপর একটা, আত্রাইয়ের উপর একটা, আর ধরলা নদীর উপর একটা। 3টা ব্রিজ করলে পরে এই 5টা জেলা সংযুক্ত হবে। মাঝখানে কোন জেলা? নীলফামারী। নীলফামারী একটা ট্রানজিট পয়েন্টে রূপান্তর হবে না? নীলফামারীর এই 5টা জেলার মাঝখানে নীলফামারী জেলাতে যদি একটা বিশ্ববিদ্যালয় করা যায়, তাহলে এই বিশ্ববিদ্যালয় উত্তর অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনেকটা পূরণ করবে না? ইনশাআল্লাহ। নীলফামারীতে আমাদের নেতারা কিছু প্রতিষ্ঠান দিচ্ছেন, একটা হলো ইপিজেড, আর একটা হইলো মেডিকেল কলেজ। দেখছেন না? মেডিকেল কলেজে কোনো হোস্টেল নাই, খালি হোস্টেল নাই না, মেডিকেল কলেজের নিজস্ব কোনো ক্যাম্পাসে এখনো তৈরি হয়নি। 8-9 বছর পার হয়ে গেল, উড়ি যাওয়ার দোষ ছিল, অনেক আন্দোলন করে আটকানো হয়েছে। এই হলো মেডিকেল কলেজ দেওয়া। ইপিজেডটা একটা অপূর্ণাঙ্গ ইপিজেড। এই ইপিজেডে কোনো কন্টেইনার টার্মিনাল নাই। বাংলাদেশের এমন কোন ইপিজেড নাই যেটাতে কন্টেইনার টার্মিনাল নাই, একমাত্র ইপিজেড নীলফামারী। এই ইপিজেডের সাথে আমাদের সমুদ্র বন্দর যেগুলো আছে, সেই সমুদ্র বন্দরগুলো সরাসরি কোনো যোগাযোগ নেই, না সড়ক পথে না রেল পথে, কোনো যোগাযোগ নেই। এটাও একটা অপূর্ণাঙ্গতা। আজকে একটা ভয়াবহ তথ্য পেলাম একটা কোম্পানির একজন কর্মকর্তার কাছে। সে বলল যে বিনিয়োগকারীরা বিনিয়োগ সরায় নেওয়ার চিন্তা ভাবনা করছে, ইপিজেডের বিনিয়োগকারীরা। এটা আমাদের জেলার জন্য মারাত্মক একটা দুঃসংবাদ। 35-40 হাজার শ্রমিক সেখানে কাজ করে, এদের পরিবার সহ ধরলে পরে কয়েক লক্ষ মানুষ এই ইপিজেডের উপর নির্ভরশীল, তাই না? বিশাল সংখ্যক জনগোষ্ঠী বেকার হয়ে যাবে।
এই ব্যাপারে আমাদেরকে সাবধান হওয়া দরকার। আমরা যে কোনো উপায় হোক, যার যা ভুল আছে এই ভুলটা সংশোধন করে ইপিজেডটাকে রক্ষা করি। এই ইপিজেডটাকে পূর্ণাঙ্গ রূপলাভ করানো দরকার, এবং এটাও একটা কারণ বিনিয়োগকারীদের চলে যাওয়া। নীলফামারীতে একটা টেক্সটাইল মিল আছে, এই পাশেই আছে না? টেক্সটাইল মিলটা চলে না কয়দিন হইল? কয়েক যুগ হইল, কয়েক যুগ থেকে চলে। এই টেক্সটাইল মিলটা টেক্সটাইল মিল আকারে বা অন্য কোনো মিল আকারে সরকারের উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে যদি চালু রাখা যাইতো, তাহলে কয়েক হাজার শ্রমিকের কাজ হইতো না? নীলফামারীতে একটা ইকোনমিক ফ্লো সৃষ্টি হইতো না? এটা চিন্তা ভাবনা কেউ করে না কেন? এই ইপিজেডে অনেকগুলো প্ল্যান্ট, ইন্ডাস্ট্রি করার অনেকগুলো প্ল্যান এখন খালি আছে, যেখানে নতুন নতুন ইন্ডাস্ট্রি করা সম্ভব। সেখানেই হোক আর বাইরেই হোক, ইপিজেডের যে সমস্ত কাঁচামাল লাগে বা কোনো নীলফামারীতে ইন্ডাস্ট্রি আছে, ভারী শিল্প, যে কাঁচামালগুলো লাগে, কাঁচামালগুলো একটাও নীলফামারীতে তৈরি হয় না। যে কোনো শিল্পের জন্য কাঁচামাল লাগে, সে কাঁচামালগুলো এখানে তৈরি হয় না। এই কাঁচামালগুলো তৈরি হয় বাইরে থেকে আসে। আর এই কাঁচামাল যদি নীলফামারী থেকে নেওয়া হতো, যেমন নীলফামারীতে ভুট্টা ভালো হয়, গম ভালো হয়, আলু ভালো হয়, কাঁচামরিচ ভালো হয়, আদা ভালো হয়, এটা ভালো না? দেশের সেরা মানে ভুট্টা তো বিদেশেও রপ্তানি হয়, নীলফামারী ভুট্টা, ডিমলার ভুট্টা অনেক ভালো মানে। এইখানে যদি এই সমস্ত কাঁচামালের ভিত্তিতে যদি ইন্ডাস্ট্রি করা যাইতো, তাহলে একদিকে ইন্ডাস্ট্রির সংখ্যা বাড়তো, আর একদিকে ওই যে কর্মসংস্থানটা বাড়তো, ইকোনমিক ফ্লো সৃষ্টি হইতো, আর যে কৃষকরা একটা আবাদ করতো তারা একটা ন্যায্য মূল্য পাইতো, তাইতো না? সেই ব্যবস্থা কিন্তু কেউ কোনোদিন চিন্তা করে না। বরং উল্টা কৃষকদেরকে যথাসময়ে সার না দেওয়া, বীজ না দেওয়া, আর যদিও দেয় অল্প একটু দেয়, দাম বেশি নেয়, এই অবস্থা আছে না? একটা সিন্ডিকেট এখানে কাজ করে, আপনারা জানেন অনেকে। এই সিন্ডিকেটটা জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে পরে ভেঙে ফেলা হয়। নীলফামারী কৃষকদের, শুধু নীলফামারী না, সারা বাংলাদেশের কৃষক, তাদেরকে অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত রাখা হয়েছে এটার মাধ্যমে। এই সার এবং বীজের দুষ্প্রাপ্যতা এবং মূল্য বেশি, চড়া মূল্য। এরপরে নীলফামারীর শ্রমিকরা, সিজনাল শ্রমিক, এটা আমাকে বলছে হাজীগঞ্জের কিছু পাপোশ কোম্পানি আছে, দেখছেন? ওখানে পাপোশ বানায়, বেতের জিনিস বানায়, এরকম কোম্পানি দেখছেন? শুনছেন কখনো? ওই কোম্পানির ম্যানেজমেন্টের সাথে আমি বসছিলাম, গেছি ভোট চাওয়ার, কিন্তু আমি গিয়ে কাগজ কলম নিয়ে বসছি ওদের সাথে, কি কি সমস্যা মনে করেন নীলফামারীতে এই আপনাদের ইন্ডাস্ট্রি চালানোর জন্য। ওরা বেশ কয়েকটা কারণ আমাকে বলছে, 3টা পয়েন্ট আমি লিখে নিয়েছি। তার মধ্যে একটা পয়েন্ট বলছে যে আমাদের এখানকার শ্রমিকরা হইলো সিজনাল, একটা সময় তাদেরকে পাওয়া যায় না, কুমিল্লা চলে যায়, ঢাকা চলে যায়, এই জন্য তারা একটা সমস্যায় পড়ে। এইটা ভাঙতে হবে। আমাদের এখানে ইন্ডাস্ট্রিগুলোতে যদি যথাযোগ্য মজুরি দেওয়া হয় তাহলে, এবং সেটা যদি তাদের কাজের ব্যাপারে সারা বছর কাজের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে আমরা ইন্ডাস্ট্রিগুলোর এই যে দুষ্প্রাপ্যতা, শ্রমিক পায় না, অফসিজনের শ্রমিক পায় না, এটা থেকে তারা বাঁচবে। এটা হওয়া দরকার না? আমার কথা কি কঠিন হচ্ছে নাকি? আর একটা বিষয় বলি, নীলফামারীতে একটা বন্দর আছে, চিলারি বন্দর, স্থল বন্দর। এই বন্দরটা একদিন চললে পরে 10 দিন বন্ধ থাকে, তাই না? অথচ এই বন্দরের সাথে সন্নিকটে ভারত এবং আরো 3টা দেশ, চায়না, নেপাল এবং ভুটান, খুব কাছে। এখানে যদি আমরা এই বন্দরটাকে যদি চালু করতে পারতাম, এবং 4টা দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আছে, এটা যদি আমরা ওই বন্দর দিয়ে চালু করতে পারতাম, নীলফামারী জেলার চেহারা পাল্টে যেত। কিন্তু এই উদ্যোগ, এই ব্যবস্থা কখনো করা হয়নি। আমি কারো দোষ দিব না, হয়তো আমার জন্য থুয়ে দিছে মানুষ, আমার পরিকল্পনা আছে, যদি আল্লাহ সুযোগ দেয়। নীলফামারীতে অনেকগুলা পিকনিক স্পট হয়েছে, মানুষ পিকনিক করবে যায়। তার মধ্যে নীলসাগর একটা পিকনিক স্পট আছে, ধর্মপালের গড় আছে, তারপরে ভীমের চুলা, হরিশচন্দ্রের পার্টির নাম শোনেন নাই? এটার মধ্যে কয়েক জায়গায় আমি এদিকে দেখেও আসছি, মাটির নিচে স্থাপনা আছে, মাটির নিচে চাপা পড়ছে। স্থাপনা মানে বিল্ডিং, ইট পাওয়া যায়, খুললে পরে ইটের গাঁথনি পাওয়া যায়। এগুলো যদি উন্মোচন করা যায়, ভালো করে ঘেরা যায়, এবং করে রেস্ট হাউস তৈরি করে দেওয়া যায়, নীলফামারীর সাথে ভালো যোগাযোগ সৃষ্টি করা যায়, এখানে কোটি কোটি টাকা আয় করা সম্ভব, কিন্তু করা হয় না, কখনোই চিন্তা করা হয়। নীলফামারীতে যুবকদের অবস্থা খুব খারাপ, কি বলেন?
জুয়া। আমরা যখন এই নির্বাচনী ক্যাম্পেইন শুরু করি এখন থেকে প্রায় 6 মাস আগে, আমি প্রায় একটা মাস দেখলেন সৈয়দপুরে ক্যান্টনমেন্টের ভিতরে একটা জুয়া চলতেছিল। এটা নিয়ে অনেক প্রতিবাদ, অনেক কিছু হয়েছে, শেষ পর্যন্ত উঠে গেছে, কিন্তু এর মধ্যে 12টা বাধা দিচ্ছে যুবকদের। মানুষের হাত থেকে কোটি কোটি টাকা হারায় নিচ্ছে তারা। আমি যেখানেই ঘুরতে যাই দেখি মানুষ গোল করে বসে কি বেলায় নানান জায়গায় দেখি। একদিন আমি কাছে ঘুরতে ভোটও তো চাই, ভালো করে দেখলাম একটা টিকিট লেখে, দেখলে কি মানুষকে জিজ্ঞেস করতে, দেখলে জুয়া, ওই যে লটারি এই কথা। এই লটারি, তারপরে মাদকাসক্তি, কালীগঞ্জ পয়েন্ট দিয়ে আসে মাদক। মাদকাসক্তি, অপসংস্কৃতি আর এই জুয়া যুবকদেরকে শেষ করে দিচ্ছে। নীলফামারী শুধু গোটা বাংলাদেশের অবস্থা খারাপ। বাংলাদেশকে অন্য কোন রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এই 3টা ব্যাধি দিয়ে যদি যুবকদেরকে নষ্ট করে দেওয়া যায়, আর কিছু লাগে না, কোনো অস্ত্র লাগে না, এমনি বাংলাদেশ তারা দখল করে ফেলবে, বাংলাদেশের অর্থনীতি তাদের করায়ত্ত হয়ে যাবে। এটা প্রতিরোধ হওয়া দরকার। যুবকদের ব্যাপক কর্মসংস্থান দরকার। নীলফামারীতে এই জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, যাতে বিদেশে চাকরি করতে পারে, দেশেও চাকরি হয়। এরপরে যুবকদের জন্য অ্যামিউজমেন্টের, তাদেরকে উপভোগ করার মতো কিছু দিতে হবে, খেলাধুলা, ভালো সংস্কৃতি, এগুলো দিতে হবে। তাদের নৈতিক শিক্ষা দেওয়া লাগবে। এগুলো দিলে পরে আমরা যুবকদেরকে এখান থেকে বাঁচাতে পারবো। এ পর্যন্ত এরকম কোনো উদ্যোগ আমি দেখিনি, বরং যুবকদেরকে আরো খারাপ বানানোর চেষ্টা চলতেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এটা হওয়া দরকার। আমাদের এখানে একটা পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে, জানেন? পলিটেকনিক কলেজ যেখানে হচ্ছে একটা, জানেন? পঞ্চপুকুর রোডে, ওই খালুয়ার ব্রিজের আগে। এই পলিটেকনিকটা হওয়ার কথা ছিল 2004 সালে। এটা কি জানেন? 2004 সালে তারা রাজনীতি সচেতন ছিলেন, তারা জানেন। নীলফামারীর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিল তখন এহসানুল হক মিলন। তখন ক্ষমতায় কে ছিল? বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভা ছিল ক্ষমতায়। তখন 2004 সালে স্যাংশন আসে পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার জন্য। তখন এই এখন যারা ভাগিনা কোঠায় মন্ত্রী হইতে চায়, তারা তখন টানাহাসড়া করে এই পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কি নাম জায়গাটা? গোমনাথিতে। গোমনাথিতে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করার কারণে, টানাহাসড়ার কারণে শেষ পর্যন্ত এটা উঠে গিয়ে হয়েছে ঠাকুরগাঁয়ে। 2004 সালে এই পলিটেকনিক হওয়ার কথা। আজকে 21 বছর অপেক্ষা করতে হলে, যার কারণে তিনি নীলফামারীতে উন্নয়ন করবেন, এটা পাগলও বিশ্বাস করে না। উনি যদি পারলে নীলফামারী থেকে সবকিছু নিয়ে অন্যখানে নিয়ে যাবে, ওই যে কি কয় গোমনাথি নিয়ে যাবে, তাই না? আমার একটা কথা বলা দরকার আপনাদের সামনে। আপনারা আমাকে চেনেন? আমার বাবক চেনেন? খালি আমার দাদার নাম জানেন না মনে হয়। চেনেন না? আমার জন্ম হয়েছে জানেন? নীলফামারী শহরের উকিলপাড়া। আমার বড় ভাই বোনগুলো জন্ম হয়েছিল। 70 বছর ধরে আমার বাবা, আমার পৈতৃক বাড়ি ওটা। নীলফামারী ছাড়া বাংলাদেশের অন্য কোথাও আমার বাড়ি নেই। ঢাকাত নাই, দিল্লিতে নাই, লন্ডন নাই, কোনো জায়গায় নাই। আমার এই বাড়িতে আমার জন্ম হয়েছে, শৈশব কাটছে, কৈশোর কাটছে, যৌবন কাটছে, এখন পরিবর্তের কাছাকাছি আসছে। নীলফামারীর মাটির সাথে, মানুষের সাথে আমার যে সম্পর্ক ছিল, আমি এখান থেকে ছাত্র রাজনীতি করেছি, বর্তমানে জামাত ইসলামী করছি। বারের নির্বাচন করছি 7টা, আমার আব্বা নির্বাচন করছে 4টা, আব্বা করছে 5টা, আমার 4টা আমি করছি ছেলে হিসাবে। কলেজের ইলেকশন করছি, শিবিরের সভাপতি ছিলাম। নীলফামারী সদর উপজেলার এমন কোন রাস্তা নেই যে জায়গায় আমি যাইনি। আমি হয়তো মনে রাখতে পারিনি, কিন্তু গেছি সব জায়গায়। এখন তো আমার সবাই চেনে, তখন তো চিন্তন আলোচন মনে রাখতে পারিনি। নীলফামারীর মানুষের সাথে আমার সম্পর্ক, আমি কারো ভাই হই, কারো ভাতিজা হই, কারো কারো চাচা হই। বয়স যেহেতু 56-তে পড়ছে, চাচা হয়নি 2-1জনের। আপনাদের সন্তান হিসাবে আমার 2-1টা কথা থাকবে। আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখছি। ভিডিওতে বলা হচ্ছে, একজন প্রার্থী বলছেন, আমার প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী বলছেন যে আমি নীলফামারী প্রেস ক্লাবে আজকে প্রথম আসলাম। এই কথাটাই বলছেন। ওনার বয়স কিন্তু 60 পার হয়েছে, আমার থেকে বড়। উনি বক্তব্য বলছেন আমি নীলফামারী প্রেস ক্লাবে আজকে প্রথম আসলাম। উনি নীলফামারী মানুষ নন, আর বলছেন যে আমি নীলফামারী প্রেস ক্লাবে প্রথম আসলাম। উনি বোঝেন না যে এই কথা ওনার বিরুদ্ধে চলে যাবে, বোঝেন না। কারণ নিচে একজন মন্তব্য করছে, ফেসবুকে দিলে মন্তব্য লাগে না নিচে, এক রসিক লোক নীলফামারীর স্থানীয়,
এক রসিক লোক মন্তব্য করছে যে অয় দেশি ভাষা লিখছে যে অয় নীলফামারী প্রেস ক্লাবত প্রথমবার আসিয়া এমপি অবস্থায় এই কথা লিখছে। তো ওটা দেখে আমার মনে হইলো যে এই প্রেস ক্লাব মাসের এই পারে আমার বাড়ি, ওই পারে প্রেস ক্লাব, মানে এই বিডি হলটা, ওই বিডি হলে আমি ছোট অবস্থায় হাফ প্যান্ট পরেও গেছি, কয়শো বার যে বিডি হল গেছি তার কোনো ঠিক নেই। আমার মনে হলো যে একই সাথে নির্বাচন করতেছে, একজন জীবনে প্রথম আসলো 60 পার হওয়ার পর, আর আরেকজন আমি শত শতবার সেখানে গেছি। উনি যদি আপনার কাছে ভোট চাইতে পারেন বাইরের মানুষ হয়ে, জীবনে প্রথম প্রেস ক্লাব গিয়া, আমি আপনার কাছে ভোট দাবি করি, আমাকে ভোট দিতেই হবে। আমার চাওয়াটা কি অধিকারের বাইরে? আপনাদের ভোট পাওয়ার অধিকার আমার নাই? আমাকে ভোট দেওয়া লাগবে, দিবেন কিনা কম? সবাই দিবেন? আপনি দেখাই একটু। আলহামদুলিল্লাহ, হাত নামাই। আমার কমিটমেন্ট, আগে অনেকগুলো কথা বলছি নীলফামারীর উন্নয়ন নিয়ে। আমি জানি না এই যে উন্নয়নের ব্যাপারে যে কথাগুলো আমি বলছি এই ব্যাপারে অন্য কেউ বলেন কিনা, কারণ ম্যানিফেস্টোতে লেখা আছে কিনা আমি জানি না। আমি একটা স্পেসিফাই করে কথাগুলো বলছি, দেখা যাক আল্লাহ ভাষা আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে এইগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমার এই সকল কমিটমেন্ট থেকে আমি এক বাক্যে একটা বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে আমি ইনসাফ কায়েম করব। আর একটা কমিটমেন্ট আছে, আমি নীলফামারীর সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, সকল সামাজিক সংগঠন, সকল রাজনৈতিক সংগঠন, সকল ধর্মের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একসাথে নীলফামারীকে করতে চাই। কোন বিভাজন আমি চাই না। যে আমাকে এই নির্বাচনের সময় গালি দিয়েছে তাকে আমি সাথে নিব, ঠিক আছে? আমার কথা হচ্ছে নীলফামারীর উন্নয়ন 1 নম্বরে, তারপর আমরা, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুযোগ দিক। 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়া সম্ভব। আমি আপনাদের সহায়তা পেলে পরে আপনাদের এক একটা সিল বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়ার জন্য যে ঐতিহাসিক ভূমিকা পালন করবে, 12 তারিখের এই ঐতিহাসিক দিনে যেন আমরা সবাই ঐতিহাসিক ভূমিকাটা পালন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে, আল্লাহ তৌফিক কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, সোনারায় ইউনিয়ন জিন্দাবাদ।